প্রফেসর ঋষিকেশ রায়। বয়সে তরুণ হলেও বিজ্ঞানী মহলে তার বেশ সুপরিচিতি, অবশ্যই তার নানান আবিষ্কারের জন্য। কখনো সাইবেরিয়ার তুষার দেশ, কখনো আমাজনের গভীর অরণ্য, কখনো বিলুপ্ত প্রাণীর খোঁজ, কখনো বা আবার তিব্বতী সাধুর শেষ ইচ্ছা পূরণ করার জন্য তিনি বেরিয়ে পড়েন। আজকের গল্পটি হলো তার অসুরগড় অভিযান নিয়ে। হ্যাঁ, সেই অসুর জাতি, সেই মহিষাসুর, নরকাসুর, বৃত্তাসুর, যারা প্রত্যেকে পুরাণ বা বেদ অনুসারে মানব ও দেবতাদের শত্রু ছিল। সেই অসুরগড়ে যাবে ঋষিকেশ, আর সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট শ্রীদীপ। শুরু হচ্ছে লেখক সৌম্য বিশ্বাসের লেখা গল্প অসুরগড়ে ঋষিকেশ। 18ই মে। গত কয়েক সপ্তাহ ধরে সেই উল্কাখণ্ডটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। তবে আজকে আমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট শ্রীদীপ যে বিষয়টি লক্ষ্য করেছে সেটা আমাদের পরীক্ষার দিক ঘুরিয়ে দিয়েছে। শ্রীদীপ সম্পর্কে আমার মামাতো ভাই হয়। পিএইচডি শেষ করার পর বাকি জীবনটা আমার মতো গবেষণা করে কাটাবে বলেই ঠিক করেছে, তাই ওকে আমার ল্যাব অ্যাসিস্ট্যান্ট রূপে রেখে নিয়েছে। আমাদের রুশ অভিযানের সময় যে উল্কাখণ্ডটা আমি পেয়েছিলাম তারই একটা ছোট্ট টুকরো আমি স্যাম্পল হিসেবে নিয়ে আসি। সেটা যে কি পদার্থ দিয়ে তৈরি সেটা গত 4 সপ্তাহ পরীক্ষা নিরীক্ষাতেও ঠিক করে বের করতে পারিনি আমরা। শেষে ওটাকে একটা অ্যামিনো অ্যাসিডের সলিউশনে রেখে দিয়ে শ্রীদীপ কাল রাতে ওটা কোনো রিয়াকশন করে কিনা দেখার জন্য আজ সকালবেলা সেটাকে সলিউশন থেকে তুলে ওজন মাপতে গিয়ে চিৎকার করে ওঠে স্মৃতি। দা, এটার ওজন 3 গ্রাম বেড়ে গেছে। আরে চিৎকার করিস না দীপ, দেখ ওটা হয়তো কিছুটা জল টেনে নিয়েছে। না দাদা না। ও সাথে সাথেই উল্কাখণ্ডটা এনে আমার হাতে রাখে। আচ্ছা, তোমার কি এটাকে দেখে মনে হচ্ছে যে এটার মধ্যে জল ঢোকার কোনো জায়গা আছে? আমরা তো আগেই এর গায়ের আণবিক ফাঁকগুলো পর্যবেক্ষণ করে দেখেছিলাম। এটা আকারে বৃদ্ধি পেয়েছে বলছিস? হ্যাঁ, এবং এ এক আদিম জীবনের লক্ষণ দাদা। এই সম্ভাবনাটা তো আগে আমার মাথায় আসেনি। একটা কাজ করতো, এটা 3টে খণ্ড করে একটা জলে, একটা অ্যামিনো অ্যাসিডের সলিউশনে, আরেকটা বরফের মধ্যে রাখ। তবে হ্যাঁ, খেয়াল রাখবি যেন আলো বাতাস পায়। আচ্ছা ঠিক আছে দাদা। বরফের কথাটা মাথায় আসলো কারণ এটা সেই রাশিয়ার মাটিতেও আকারে বাড়ছে কিনা সেটা দেখার জন্য। রাশিয়ার কথাটা আসলো যেহেতু বলে রাখা ভালো যে চিসাকির অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি। তবে সমস্যা যে শারীরিক নয় সেটা নিশ্চিত হয়েছিল ভারতে। এখন তাকে নিয়ে মার্কিন মুলুকে গেছে আমার বাবা মা। তারা চিসাকিকে কতকটা নিজের মেয়ের মতোই ভাবতে শুরু করেছে। আমার পিঠের ঘা দুটো সেরে উঠেছে এই 1.5 মাসের মধ্যে। সৌজন্যটা অবশ্য আমার বহু আগে বানানো রিকভারি পিলগুলোর। উল্কাখণ্ডগুলো কালকে কি রেজাল্ট দেয় সেটা দেখার জন্যই উদ্বিগ্ন হয়ে আছি। 19শে মে। অভূতপূর্ব আবিষ্কার। শ্রীদীপ গতকাল কোনো ভুল কথাই বলেনি। এই উল্কাখণ্ডটা সত্যি আকারে বৃদ্ধি পায়। এর মূল পিণ্ডটা থেকে আলাদা করে আনলেও যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা অবশ্যই জীবনের লক্ষণ। সত্যি এরকম কত কি রয়েছে আমাদের ব্রহ্মাণ্ডে তা কল্পনা করতেই একটা শিহরণ দেয় আমার গায়ে। কিন্তু বরফে রাখা অংশটার কোনো পরিবর্তন ঘটেনি, জলে রাখা অংশটারও ঘটেনি। আগামী বিজ্ঞান সম্মেলনে এটাই হতে পারে আমার প্রেজেন্টেশনের বিষয়। কয়েকদিন পরেই দিল্লিতে হতে চলেছে এক আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন। সম্মেলনটা অবশ্য ভারতের অন্যতম সেরা বৈজ্ঞানিকদের একজন স্বর্গীয় শ্রী বিনায়ক নারায়ণ রাওকে উৎসর্গ করা হবে। একসময় বিনায়ক স্যারের কাছে আমারও আসা যাওয়া ছিল। আমার পিএইচডিটা কমপ্লিট করার সময় স্যারের মৃত্যু হয় খুব হতাশাজনক ভাবেই।
তিনি ছত্তিশগড়ের একটি পাহাড়ি এলাকায় দুর্ঘটনায় মারা যান। গিরিখাত থেকে তার দেহটিও খুঁজে পাওয়া যায়নি। বিজ্ঞানকে আরো কিছু দিয়ে যেতে পারতেন তিনি। তার এক গবেষণায় তিনি কৃত্রিম মানব অঙ্গ তৈরির কাজও করেছিলেন। অনেক মানুষের জন্যই তা প্রাণদায়ী হতে পারত। যাই হোক, সম্মেলন আসতে চলেছে দেশ বিদেশে সব তাবড় বৈজ্ঞানিক। সেখানে ভারতকে রিপ্রেজেন্ট করছেন আমরা 3 জন বিজ্ঞানী। সম্মেলনটি 2 দিন ধরে চলবে, আর তাতে সকল বিজ্ঞানীরা নিজেদের গবেষণা বা আবিষ্কার সকলের সামনে উপস্থাপন করবে। একটু আগেই মনে হচ্ছিল যে উল্কাখণ্ডটা আমার উপস্থাপনার বিষয় হতে পারত, কিন্তু সেটা কেন করা যাবে না ব্যাপারটা আমার এখন মনে পড়ল। আমাদের ক্রেটার পরীক্ষা করার ব্যাপারটা একটা আন্তর্জাতিক গোপনীয় বিষয়, সেটা আমি আগেই জানিয়েছি। আমরা একদল হিরে স্মাগলারকে ধরেছি, এটাই জানে সারা বিশ্ব। তবে অন্য কোনো একটা আবিষ্কার দেখাতে হবে এখানে। ভাবছি আমার ডিসাইপ্রাসটাই দেখিয়ে দেবো না হয়। আচ্ছা, ডিসাইপ্রাস কি? ওটা সোজা কথায় একটা ট্রান্সলেটর ডিভাইস। তবে এটার কাজ কোনো অজানা ভাষার পাঠোদ্ধার করা। শুধু সেই ভাষায় কোনো নিকটাত্মীয় ভাষার ডেটা এতে থাকতে হবে। যেমন ধরুন, হিন্দি একটা অজানা ভাষা, তাহলে বাংলার ডেটা এতে থাকলে যন্ত্রটা সহজেই কোনো হিন্দি লেখা অনেকাংশে ট্রান্সলেট করে দিতে পারবে। ঠিক আছে, চলুন। এখন আপাতত কোনো কাজ নেই, যাই একটু এলাকাটা হেঁটে দেখে আসি। বাইশে মে সন্ধ্যা। একটু আগেই আমার বন্ধু শ্রীধর কৃষ্ণমেনন ফোন করেছিল। সেই আসন্ন বিজ্ঞান সম্মেলনে একজন দর্শক হিসেবে যোগদান করছে। তার কর্মক্ষেত্র যদিও বিজ্ঞান নয়, প্রত্নতত্ত্ব। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একজন প্রত্নতাত্ত্বিক সে। সেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেটা 1861 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ ও সামরিক প্রকৌশলী আলেকজান্ডার ক্যানিংহাম প্রতিষ্ঠা করেছিলেন পরাধীন ভারতবর্ষে। তাদেরই একজন রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যেটা গর্বের সাথে বলতে পারি একজন বাঙালি, তিনি 1922-এ মহেঞ্জোদারো আবিষ্কার করেন। 1952-তে এই সংস্থারই আর একজন বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ বি লাল হস্তিনাপুরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। হস্তিনাপুরের কথা বলতেই আমাদের সকল ভারতীয়েরই মহাভারতের কথাই মাথায় আসে। এর চেয়ে বেশি উদাহরণের প্রয়োজন নেই আমার মনে হয়। এক কথায়, ভারতকে ইতিহাস রূপদান করাতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ভূমিকা সত্যি অনস্বীকার্য। 24 তারিখ অর্থাৎ পরশুদিনই সম্মেলনের প্রথম দিন। আমি আর শ্রীদীপ কালকের ফ্লাইটেই দিল্লি রওনা হচ্ছে। সত্যি উড়োজাহাজের যুগে দিল্লি এখন অনেক কাছে। মে সকাল 10:30। ফ্লাইট বেশি দেরি করেনি। আমরা কয়েক ঘন্টার মধ্যেই রাজধানীতে পা ফেলি। সম্মেলনের উদ্যোক্তারাই গেস্ট হাউসে আমাদের নিয়ে যায়। এখন সেখানে বসেই ডায়েরিটা লিখছি। শ্রীদীপ বাইরে গেছে খাবারের অর্ডার দিতে। কৃষ্ণমেনন নিজে এসেছিল আমাদের পিক করতে এয়ারপোর্টে। ও ভারী প্রসন্ন থাকে সবসময়। দেখা হতেই প্রথমে জিজ্ঞেস করে, তা রায়, এবারের সম্মেলনে কি ইন্দ্রজাল দেখাবে তুমি? আর হ্যাঁ, ওয়েলকাম টু নিউ দিল্লি। এবারের সম্মেলনে তোমাদের কাজের জিনিসই দেখাচ্ছি, চাপ নেই। আমাদের কাজের জিনিস? সেটা আবার কি বলো তো? তোমরা তো খোঁড়াখুড়ি করোই,
সেখানে অনেক না জানা ভাষার বা কোনো জানা ভাষারই কোনো এক আঞ্চলিক প্রকরণের জিনিস তো থাকতেই পারে। ঠিক বুঝলাম না। আমাদের স্থলযানটা অপেক্ষা করছে, সেটাই উঠে না হয় বাকি কথা বলবো। কি অপেক্ষা করছে? ট্যাক্সি, শ্রীধর বাবু, ট্যাক্সি। ও তাই বলো। ট্যাক্সিতে কৃষ্ণ মেননকে যখন এই ব্যাপারটা জানায় যে ভাষাটা কোনো ভাষা জানা আত্মীয় হতেই হবে, তাহলেই পাঠোদ্ধার সম্ভব, তখন সে কিছুটা হতাশ হলেও এই বলে আগ্রহী হয়ে ওঠে যে এতে এলিয়েনের ভাষা পাঠোদ্ধার করা না গেলেও ঐতিহাসিক দলিল দস্তাবেজ পড়া যেতেই পারে। আর ওর সাথে কথা হয়ে গেছে যে সম্মেলন শেষে ওরা যেখানে এখন ঘোরাঘুরি করছে আমরা সেখানেই যাব। জায়গাটা উড়িষ্যার তেঁতুলিমুন্ডা নামক একটি গ্রামের কাছে। শ্রীদীপও ব্যাপারটায় বেশ আগ্রহী। ভালো হয়েছে যে রিটার্ন টিকিটটা আগে থেকে কাটিনি, না হলে অকারণে অর্থের অপচয় হতো। শ্রীদীপ খাবার নিয়ে ঘরে ঢুকলো। লেখা বন্ধ করতে হবে। দুপুর 12টা থেকে শুরু হচ্ছে আমাদের সম্মেলন। মে রাত 9টা। সম্মেলনে অভাবনীয় সব এক একটা গবেষণার আবিষ্কারের সাক্ষী দেখলাম আমরা। বিশ্বের নানান প্রান্তে বসে যে এত রকম কাজ হয়ে চলেছে প্রতি মুহূর্তে, সেটা ভাবলে আমার আনন্দ আর প্রতিযোগী মানসিকতা এক অদ্ভুত সংমিশ্রণে সারা গায়ে ছড়িয়ে পড়ে। গতকাল আর আজ মিলিয়ে যে দুজনের গবেষণা আমাদেরকে তাক লাগিয়ে দিয়েছে তারা হলেন জার্মান বিজ্ঞানী ডেভিড হফম্যান ও অস্ট্রেলীয় প্রত্নতত্ত্ববিদ পিটার ব্রুস। ডেভিড হফম্যান মানুষের ইন্দ্রিয় নিয়ে কাজ করেন। হালেই তিনি শ্রবণ শক্তিহীন মানুষরা যাতে শুনতে পায় তার জন্য একটি বডি স্যুট বানিয়েছেন। সেটার সেন্সরগুলোই শব্দের কম্পন গ্রহণ করে, ঠিক যেমনটা করে আমাদের কানের পর্দা। তিনি তার প্রদর্শনীর সময় এও বলেছেন যে ভবিষ্যতে আমরা এমন কিছু কৃত্রিম ইন্দ্রিয় পেতে চলেছি যা আমরা আগে কখনো ভাবতেই পারিনি। একটু আগেই যখন সম্মেলন শেষ হওয়ার উপলক্ষে বুফে সিস্টেমে যে নৈশভোজের আয়োজন হয়েছিল সেখানেই তার সাথে আমাদের দেখা। তিনি এগিয়ে এসে আলাপ করেন আমাদের সাথে। হ্যালো প্রফেসর রায়, আমি ডেভিড হফম্যান। হ্যালো, আপনার আবিষ্কারটা কিন্তু অভিনব প্রফেসর হফম্যান। তো এখন কিসের উপর কাজ চালাচ্ছে? আচ্ছা, কেমন হতো যদি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড আপনি অনুভব করতে পারতেন পায়রাদের মতো? তাহলে পুরো ম্যাপই নয় কেন? ব্রিলিয়ান্ট। তোমার নাম কি? ও শ্রীদীপ, আমার অ্যাসিস্ট্যান্ট। আই সি। আমার ফ্লাইট আছে আজই প্রফেসর রায়, আমাকে বেরোতে হবে এখনই। কোনো এক সময় জার্মানি অবশ্যই আসবেন, কিন্তু চলি। অবশ্যই, সুযোগ বুঝে নিশ্চয়ই যাব। তারপর তিনি বিদায় জানিয়ে চলে গেলেন। দ্বিতীয় জনের সাথে অবশ্য আলাপ হয়নি, তবে ওনার ইতিহাস কাম ভবিষ্যতের গবেষণাও কিন্তু রোমহর্ষক। যেমন আমরা অনেকে মনে করি যে পৃথিবী এখনো 500 কোটি বছর পরে ধ্বংস হবে, যখন সূর্যের জ্বালানি হাইড্রোজেন শেষ হয়ে যাবে। কিন্তু পিটার ব্রুসের মতে আমাদের হাতে আর মাত্র 80 কোটি বছর। সেটাও যে নেহাত কম তা বলা যায় না। সূর্যের তাপ যেহেতু বেড়েই চলেছে, একসময় এখানে থাকা জীবকুলের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। যেভাবে একে একে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, উদ্ভিদ ও অবশেষে প্রাণীরা পৃথিবীতে এসছে, ঠিক তার উল্টো ক্রমে একে একে সব হবে বিলুপ্ত। ইতিহাস এই কারণেই, কারণ পৃথিবীতে প্রলয় অনেকবার এসছে, আর তার ফলে যে যুগের প্রায় 90% জীবেরই নাশ হয়েছে। তারপর বারংবার পৃথিবী পুনরায় প্রাণবন্ত হয়ে উঠেছে।
সেই উদাহরণগুলো টেনেছেন পিটার ব্রুস। তবে আমি আশাবাদী যে 80 কোটি বছর আমাদের লাগবে না। 80 বছরের মধ্যেই আমরা অন্য গ্রহে বসবাস শুরু করে দেব। কাল সকাল সকালই আমাদের ফ্লাইট। শ্রীদীপকে বেশ খুশি খুশি দেখছি। হয়তো প্রথমবার কোনো প্রত্নক্ষেত্র দেখার সুযোগ পেয়েছে, তাই। আবার প্রচন্ড ঘুম পাচ্ছে, এখন লেখাটা বন্ধ করি। 26শে মে দুপুর 2টো। এখন আমরা তেঁতুলিমুন্ডা গ্রামেই এএসআই ভাড়া করা একটি বাড়িতে বিশ্রাম নিচ্ছি। গ্রামটায় গাছের ছড়াছড়ি, আর তাতেই প্রাণ ভরে প্রশ্বাসটা নিতে পারছি। বায়ু দূষণের ব্যাপারে যে দিল্লি পৃথিবীর দূষিততম শহরগুলির মধ্যে একটি, তা এরকম জায়গায় বাতাসের সাথে তুলনা করলে সঠিকভাবেই বোঝা যায়। আর হ্যাঁ, এখানে বলে রাখা দরকার যে কৃষ্ণ মেননদের আমাদের ছাড়াও আরো 2জন অতিথি হয়েছে, এবং তারা আর কেউই নয়, স্বয়ং পিটার ব্রুস ও তার অ্যাসিস্ট্যান্ট এলিসা ক্লার্ক। এনারাও কাকতালীয়ভাবে আসছিলেন এই তেঁতুলিমুন্ডা গ্রামে, তবে অন্য উদ্দেশ্যে। তারা এসছে এক ধরনের জীবের দেহাবশেষের সন্ধানে। আসলে যেটি ঠিক সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যস্থানীয়। পশ্চিমে তাই নামকরণ হয়েছে সাইনোডন। ওনারা 2জন আর আমরা প্রায় একই ফ্লাইটেই আসি। তার সাথে আলাপ হয়েছিল এয়ারপোর্টে সেই কলহের মধ্যেই। প্রফেসর ব্রুস, আপনাদের ফ্লাইটও এখনই নাকি? হ্যাঁ, আমরা এই একটু ওড়িশা যাচ্ছি, একটু ফিল্ড ওয়ার্ক করতে। আমরা তো সেখানেই যাচ্ছি। ইন্টারেস্টিং। কিন্তু আপনি তো যতটা জানি ওড়িশার বাসিন্দা নন, প্রফেসর রয়। না না, আমরা যাচ্ছি একটু প্রত্নতত্ত্বের কাজ দেখতে। এই যে আমার বন্ধু প্রত্নতত্ত্ববিদ শ্রীধর কৃষ্ণ মেনন। কৃষ্ণ মেনন হাত বাড়িয়ে দিয়ে বলল, নাইস টু মিট ইউ। ব্রুসও করমর্দন করে বলল, মিটু। বাই দ্য ওয়ে, আপনি যদি কালো পাহাড়িতেই যান তো আমাদের সাথেই থাকুন না। জায়গাটা আমাদের সাইড থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়, বুঝলেন। আপনি ভারতের অতিথি বলে কথা। ধন্যবাদ প্রফেসর, কিন্তু না না, কোনো কিন্তু টিন্তু নয় প্রফেসর ব্রুস। চলুন না স্যার, স্টেট ইনস্টিটিউশনের সাথে থাকাটা নিরাপদও বেশি। ইউ হ্যাভ আ পয়েন্ট এলিসা। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না। বেশি কথা না বাড়িয়ে তিনি রাজি হয়ে গেলেন। শ্রীদীপ আর এলিসাও দেখলাম ফ্লাইটে অনেক বিষয় নিয়ে কথা বলছিল। ওদের কথোপকথনটা ওর কাছ থেকে পরে যা শোনা। হ্যালো, আই এম এলিসা ক্লার্ক। শ্রীদীপ হেয়ার। At least not a name too hard to spell. আচ্ছা, ইন্ডিয়ানদের নাম কি এতটাই কঠিন বলে মনে হয় নাকি? For me, yes. সো আপনাদের এই সাইনোডক নামক প্রাণীটা, হোয়াটস সো স্পেশাল অ্যাবাউট ইট? It's the mixing link স্তন্যপায়ী আর সরীসৃপের মধ্যে, just like platypus between birds and mammals. হাউ ক্যান ইউ বি সো শিওর যে আপনারা এটাকে তেঁতুলামুন্ডা গ্রামে পেয়ে যাবেন? You know, the last one was found in your province. তোমাদের ওখান থেকে ওদের দাঁত পাওয়া গিয়েছিল। তো it is a potential place to get it. আই সি। আই হোপ যে আপনারা ওটা পেয়ে যান। আর আপনি এমন কি করেন? আই ডিসাইডেড টু অ্যাকম্পানি মাই ব্রাদার। ওনার সাথেই রিসার্চ নিয়ে থাকবো, আর সুযোগ পেলেই এভাবে ওনার সাথে ঝুলে পড়বো। আমারও ঠিক একই অবস্থা। আমি অবশ্য স্যারের আন্ডারে কাজ করি শুধু। হ্যাঁ, আমি আপনাদের রাশিয়ান কান্নামাটা সম্পর্কে পড়েছি। ইট হ্যাজ বিন ইন দ্য ফ্রন্ট পেজ অফ মেনি পেপার্স। আমি তো ছিলাম না, দাদা গিয়েছিলেন। কথাটা শুনে একটু হতাশ হয় এলিসা। ম্যানেজ করার জন্য শ্রীদীপ বলে ওঠে, ওরকম সুযোগ তো আবারও আসবে। আই উইল বি দেয়ার ফ্রম নাও অন। খুবই ডেঞ্জারাস এগুলো, স্টিল সো অ্যাডভেঞ্চারাস। ইউ ওয়ানা গো? মানে তেমন সুযোগ যদি আবার হয়? Your brother could have died, শ্রীদীপ। জীবনে এইটুকু ঝুঁকি না নিলে লাইফ উড। শ্রীদীপ আমাকে গল্পটা শোনাচ্ছিল, তখন ওকে আটকে দিয়ে বলি, সেখানে না গিয়েই এত ছেড়ে দিয়ে এসছিস? ওই মানে মেয়েরা বোঝে কতটা জল আছে কথায়।
সামনে বার থেকে পরিমাণ মতো বলিস। ওদিকে আমার আর পিটার বাবুর কথাগুলো ছিল বিজ্ঞান পেশে। তার আর আমার মধ্যে আমাদের একে অপরের গবেষণা নিয়েই কথা হলো বেশি। তিনি এখন আমার পাশের ঘরে। একটু আগেই আমি আবার সেই উল্কার টুকরোটা বের করে দেখছিলাম। হ্যাঁ, একটা টুকরো আমি সাথে করে নিয়ে এসেছিলাম। এখন এটা নিয়ে আমার কৌতূহলের শেষ নেই। জানি না, হয়তো পিটার বাবুকে বললে তিনিও কোনো দিশা দেখাতে পারেন, কিন্তু লোকটাকে আমার এতটাও গুরুত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ মনে হলো না, তাই বললাম না। এবং ব্যাপারটা নিয়ে এখনই কোনো হইহুল্লোড় চাই না আমার। এখন একটু জিরিয়ে নেব। কালকে আমরা যাচ্ছি প্রত্নক্ষেত্রে। 26শে মে রাত 10:30। এক সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। এই মাত্র থানা থেকে ফিরলাম আমরা। একটা দুর্মূল্য তামার মূর্তি চুরি গেছে। ঠিক আছে, ব্যাপারটা খুলেই বলি তাহলে। এসআইয়ের কাজ আজকেও চলেছিল সারাদিন। আজকের সাইটে ওরা একটা তামার মূর্তি খুঁজে পায়। সেটাকে সাইট হেডকে দেখাতেই মূর্তির নাড়িটিকে তৎক্ষণাৎ চিনে ফেলেন তিনি। সেটি ছিল দেবী শাকম্ভরীর এক দুর্মূল্য মূর্তি। আজই সেটা নিয়ে ফেরার সময় মাওবাদীরা তাদের গাড়ি ঘেরাও করে এবং মূর্তিটা বন্দুকের ডগায় ছিনতাই করে নেয়। এসআই সদস্যদের সন্দেহ যে এটা কোনো নিজেদের লোকেরই তথ্য লিক করে দেওয়ার পরিণতি, নতুবা আজকেই কেন তারা হানা দেবে। অবশ্য বিপরীত যুক্তিটাও ফেলে দেওয়ার মতো নয়। এদের হানা দেওয়ার কোনো সন তারিখ থাকে না। সন তারিখ যদিও বা না থাকে, আছে একটা ঘন ঘটা। এমন কেস নাকি প্রায়শই দেখা যাচ্ছে গত 2 বছর ধরে। পিটার বাবুরাও আজ বিকেলে বেরিয়েছিলেন, রাত করে ফিরেছে। তবে ওনাকে সন্দেহ করাটা হবে বোকামি। ওরকম একটা স্বনামধন্য ব্যক্তির লোভ থাকলেও নিজের বিষয় না এমন জিনিস নিয়ে আগ্রহ খুবই কম থাকে বলে তো জেনে এসছি। তবে সাইট হেড প্রত্নতত্ত্ববিদ আগারওয়াল বাবু খুবই ভেঙে পড়েছেন। জিনিসটা নাকি ইতিহাসের পাতায় এক অমূল্য উপাদান ছিল। কিন্তু ব্যাপারটা যে শুনে দেখব তার উপযুক্ত পরিবেশও নেই এখন। এসব নাকি আগে 2 বার হয়েছে, তা সত্ত্বেও নাকি কাজ থেমে থাকেনি। অদ্ভুত। আচ্ছা, এই ছত্তিশগড়ের অবস্থা সত্যিই এত খারাপ হয়ে গেছে যে এসব হওয়ার পরও সবাইকে নির্বিকার হয়ে থাকতে হয়? পুলিশ তদন্ত চালাবে বলেই তো জানিয়েছে। তবে আমার খুব একটা আশা নেই। সেদিনই কাগজে দেখলাম যুক্তরাষ্ট্রের সরকার ভারত সরকারের হাতে তাদের মিউজিয়ামে পাওয়া 30টা ভারতীয় প্রত্ন উপাদান ফিরিয়ে দিল। রোজই কত কি জিনিস এভাবে পাচার হয়ে যাচ্ছে। যাই হোক, কালকে সকাল 9টার দিকে আমরাও সাইটে যাচ্ছি। পিটার বাবুকেও প্রস্তাবটা দিলে তাকে প্রস্তাবটা ফেরত দিতে হয় আমাদেরকে, কারণ তারা সাইনোডনের খোঁজ চালাবে কাল থেকেই। আমরা সবাই সবার দিক থেকে যেন মানব সভ্যতাকে আরো উন্নতির শিখরে ওঠাতে ব্যস্ত। 27শে মে সন্ধ্যা 6টা। আজ সারা প্রত্নক্ষেত্র ঘুরে দেখল শ্রীধর। জায়গাটা সম্ভাব্য একটা অসুর সংস্কৃতির একটা সাইট। হ্যাঁ, অসুর জাতি, সেই মহিষাসুর, নরকাসুর, বৃত্তাসুর, যারা প্রত্যেকে পুরাণ বা বেদে অসুরে অনুসারে মানব দেবতাদের শত্রু জাতি হিসেবে লিপিবদ্ধ। প্রথমেই একটা উনুনের মতো জায়গায় নিয়ে গেল শ্রীধর আমাদের। রয়, এটা কি বলতো? উনুন না, চুল্লি বা দেহদাহের স্থান। হ্যাঁ, চুল্লি। তবে বিশেষত্বটা কি বলতে পারবে? এখন আমি কিভাবে বলি বলো তো? দাঁড়াও, এলিমেন্ট ডিটেক্টরটা দিয়ে দেখি। আমি যখন যন্ত্রটা দিয়ে চুল্লির ভেতরটা আর আশপাশটা দেখছিলাম, সে বলে চলল, অ্যাকচুয়ালি তোমাদের রাজ্য আর ঝাড়খণ্ডের সীমান্তে একটা গ্রাম আছে খন্ডা মৌদা নামে। সেখানেও কিন্তু এমন চুল্লি পাওয়া গেছে। লোহারি?
হ্যাঁ, খণ্ডামৌদা মানে জানো শ্রীদীপ? না। কোন ভাষার শব্দ ঠিক মনে পড়ছে না, তবে নামটার অর্থ অস্ত্রের স্থান। হোয়াট? আমরা এখন অসুরদের অস্ত্র বানানোর জায়গায়? কৃষ্ণমেনন, তোমাদের এখানে তামার জিনিসও বানানো হতো। তাই নাকি? এই নোট করতে হবে যে। এই জন্যই কিন্তু তোমাকে আনা। সে তো একটা আন্দাজ করেছিলাম। আরেকটা জায়গা দেখাই তোমাদের, চলো। কৃষ্ণমেনন এবার আমাদের একটা জায়গায় নিয়ে গেল, যেখানে অনেকে এখন খনন চালাচ্ছে। যদিও খনন কথাটা ব্যবহার করছি, কাজ চলছিল তুলি দিয়ে। তুলির কাজটায় মেয়েগুলো দেখি বেশ ধৈর্যের সাথে কাজ করছে। এইটা সম্ভবত তাদের বাজার। বাজারই কেন শ্রীধর বাবু? মানে আমার জানতে ইচ্ছা করছে যে কিভাবে প্রত্নতাত্ত্বিকেরা সিদ্ধান্তে পৌঁছায়। এর আকৃতিটা দেখো শ্রীদীপ। কৃষ্ণমেনন শ্রীদীপকে নিয়ে জায়গাটার আকৃতি চারিদিক থেকে দেখাতে নিয়ে গেল। তুলি দিয়ে কাজ করতে চলা একটি মেয়ে দেখলাম আমার দিকে দেখলো, এদিকটা তাকালো, তবে সে দৃষ্টি ছিল কোনো অচেনা ব্যক্তিদের আগমনের প্রতি কৌতুক, না ছিল কোনো পরিচিত বৈজ্ঞানিককে দেখে হর্ষিত হওয়ার না কোনো যুবকের প্রতি স্বাভাবিক আকর্ষণ অনুভবের। আমি বেশি কৌতূহল না দেখিয়ে পাশে কাজ করতে থাকা ছেলের দিকে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছিলাম তাদের কাজ নিয়ে। ছেলেটির নাম মধুপ। উড়িয়া বোধহয়। তোমাকে তোমার কাজে বিরক্ত করছি, কিছু মনে করছো না তো? না না স্যার, আপনার আরো কিছু জানার থাকলে বলুন। আচ্ছা, এখানে কারোর উপর সন্দেহ হয় কি তোমার? কথাটা শুনে মধুপ চমকে উঠে বলল, কি কি বললেন স্যার? বলছি যে তোমার কি এখানে কাউকে সন্দেহ হয়? কিসের ব্যাপারে স্যার? কিসের আবার? জিনিস চুরি যাওয়ার ব্যাপারে। মধুপ অন্যদিকে মুখ সরিয়ে নেয়, মুখ সরিয়ে বলে, না স্যার, আর আপনি এগুলো কি বলছেন? তোমাদের এখান থেকে ভারতের ইতিহাস কিছু টাকার জন্য চুরি হয়ে যাচ্ছে মধুপ। তুমি কিছু জানলে আমাকে বলতে পারো, আমি তোমার নাম নেব না। ছেলেটাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু সে হয়তো ব্যাপারে কিছুই জানে না। ভালো ছেলে বলেই মনে হয়েছিল, কিন্তু একটা আশ্চর্যের বিষয়, ওর কাছ থেকে ওঠার সময় দেখি সেই মেয়েটি আর ওখানে নেই। অমূলক কিনা জানি না, তবে মেয়েটির প্রতি আমার কেমন সন্দেহ লাগলো। ওদিকে কৃষ্ণমেনন শ্রীদীপকে নিয়ে এদিকটায় ফিরে এলো। আমার অ্যাসিস্ট্যান্টটা চিনিয়ে নেবে না তো আবার কৃষ্ণমেনন? কি সব যে বলো দাদা। কৃষ্ণমেনন হো হো করে হাসতে হাসতে বলে, ও কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, বুঝলে? বুঝে শিখিও, তোমায় যেন ছাপিয়ে না যায়। হাসি ঠাট্টার সাথে বাকি জিনিসগুলো দেখালো কৃষ্ণমেনন। ইতিহাসটাও বলল, কিভাবে বৈদিক লোকেরা এইসব জনজাতির লোকেদের কোণঠাসা করে দেয় একটু একটু করে। এমনকি যাদের পদবী বর্তমানে কর্মকার, এদের আদি নাম কর্মর, যারা লোহার জিনিস তৈরি করত। এরা ছিল সেই অসুর জাতিভুক্ত। পরে অবশ্য চাপে বৈদিক সমাজে মান্যতা পেতে নিজেদের অসুর পরিচয় দেওয়া বন্ধ করে দেয় তারা। এছাড়াও অনেকে তাক লাগিয়ে দেওয়ার তথ্য দিতে থাকে কৃষ্ণমেনন। আমরা যদিও মূর্তিটা, তার সাথে বাকি জিনিসগুলো চুরির ব্যাপার নিয়ে একটু বেশি চিন্তা হচ্ছিল। 29শে মে সকাল 5:30। এখানকার ঘটনাক্রমে কোনো সুবিধার দিকে নিয়ে যাচ্ছে না। চিন্তা দূর করতেই সকালে উঠে আজ একটু বাইরে ঘুরে আসলাম। এদিকে প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়, এটা সত্যি। যাই হোক, কালকে প্রত্নক্ষেত্রে যাওয়ার আগে একবার এই এলাকায় থানায় গিয়েছিলাম। আমি ঢোকার সময় দেখি কতগুলো লোকের মুখ ঢেকে ধরে নিয়ে এসছে পুলিশ। প্রচন্ড কোলাহল থানার মধ্যে। গিয়ে দেখি পাশের এক ঘরে 3rd ডিগ্রি চলছে পুলিশের। তার আগে একটা লাঠির বাড়ি খাওয়ার পর আর্তনাদ করে উঠছে। সেই দৃশ্য দেখে আমি তৎক্ষণাৎ বড়বাবুর কাছে গিয়ে বলি,
আরে এটা আপনারা কি করছেন? আমরা আমাদের কাজ করছি, আপনার কি হয়েছে সেটা বলুন। এই তুই থাম, সব সময় আগ বাড়িয়ে বাজে বকে। বলুন, আপনি কি এএসআই এর সাথে? আগে হ্যাঁ, আমি মূর্তিটা চুরি নিয়ে একটু কথা বলতে এসেছিলাম। মানে শুধু মূর্তি না, বাকি যেসব জিনিস চুরি গেছে সেগুলো নিয়েও কথা বলতে এসেছিলাম। আপনার কি বক্তব্য বলুন। আমার পাশে সেই লোকগুলোর উপর পুলিশের লাঠি বর্ষণ তখনও অবিরত। আরে সে না হয় বলবো স্যার, কিন্তু আপনি এদের উপর অযথা মারধর বন্ধ করুন। বড়বাবু একটা ভুরু উঁচিয়ে বললেন, আমি বুঝতে পেরেছি যে আপনি কি বলতে চাইছেন। এটা বেআইনি হলেও আমাদের দুটো জিনিসের মধ্যে বেছে নিতে হয়, এক মাওবাদীদের মারের বিরুদ্ধে অধিকার, আর সাধারণ লোকের আতঙ্কবাদের বিরুদ্ধে অধিকারের মধ্যে। ভেতর থেকে একটা লোক চেঁচিয়ে বলে ওঠে, কোন সাধারণ লোকের ক্ষতি করেছি আমরা? নাম বলো তো একজনের। আমি তার দিকে একবার মুখ করে আবার বড়বাবুর দিকে মুখ ফিরি। ওরা মাওবাদী? হ্যাঁ। আচ্ছা বেশ, আর আপনি জিনিসগুলো পুনরুদ্ধার করার জন্য কি কি স্টেপ নিলেন একটু জানতে পারি? এক্সকিউজ মি, বড়বাবু, এই লোক তো খুব কথা বলে। আপনি কি বলতে চাইছেন? জিজ্ঞেস করছি একজন নাগরিক হিসেবে, এটা আইনের রক্ষকের কাছে আমার জিজ্ঞাসা মাত্র। ফাইন, আমরা কিছু খবর পেলে আপনাকে অবশ্যই জানাবো। লোকটা আমার বাচন শৈলী দেখে হয়তো কোনো উচ্চপদস্থ কিছু ভেবে চেপে গেছে। ফিরে যাওয়ার সময় আমি লোকগুলোর দিকে আর একবার তাকালাম, তারপর অগত্যা সেখান থেকে চলে যাই। কয়েকটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। ওরা কোনো সাধারণ মানুষের ক্ষতি করেনি, তাহলে কাদের ক্ষতি করেছে? একটা তামার মূর্তির বস্তুগত মূল্য কতটাই বা হবে যে ওটা কেউ ডাকাতি করে নিয়ে যাবে? ওটা যদি রত্ন হয় তাহলে তাকে চেনা জহুরিও তো থাকতে হবে। ওই মেয়েটা কি কিছু জানে? মধুবিবা ওরকম আচরণ করলো কেন? সাইবেরিয়ায় একটা পরিস্থিতি বুঝতে সম্পূর্ণ ভুল করি। সেবার প্রাণের ঝুঁকি ছিল যদিও, এবার মাথা ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। গত কয়েকদিন ধরেই পিটার বাবুর বডি ল্যাঙ্গুয়েজটা আমার একটু নেতিবাচক ইঙ্গিত দিতে থাকে। আমি অবশেষে একটা পদক্ষেপ নিই, তার পিছু নিই। কিন্তু আমার কিংবা শ্রীদীপকে এসে চেনে। শ্রীদীপ এখন সূর্যের আলোয় পাথরের, অথবা বলা ভুল, জীবের টুকরোটাকে ম্যাগনিফাইং গ্লাসে দেখছে। ওকে টোকাতে ইচ্ছা করলো না। এমনই আমাদের পক্ষে তাই কাজটা ছিল কনসিডারেশনও বাইরে। সেদিন থানা থেকে ফেরার পথে দুটো স্থানীয় ছোকরা আমার কাছে এসে একটু জল খাবারের জন্য টাকা চায়। ইয়ে বাবু, থোড়া খানা পিনার জন্য। তোমাদের বয়স কত? 21 আর ওর 20। দেব দেব, খানা পিনার থেকে বেশি দেব, কিন্তু একটা কাম তোমাদের যদি করতে বলি পারবে? আপ বলিয়ে একবার। একজনের পিছু নিতে হবে কিন্তু। ই বাবু, কি বলছেন আপনি? পারবে না তো? আমি জানতাম। চলি তাহলে। उसकी बात पे कान मत दीजिए सर, हम करेगा ना। বন্ধুকে ফিস ফিস করে বলে, তুই জানিস তুই কি বলছিস? तू डरपोक है क्या? কি ঠিক করলে? আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে তো নাকি? हम राजी है सर। তারপর তাদেরকে কাজ বুঝিয়ে দিলাম। একজন প্রথম দিন পিটার বাবুর পিছু নেবে, অবশ্যই তাকে জানতে না দিয়ে, আর দেখে আসবে যে সে ঠিক কোথায় যায়। এরপর জায়গাটা খুঁজে পেলে পরের জন সেই জায়গায় আগের থেকে গিয়ে কিছু একটা করতে থাকবে, যেন সে সেখানে প্রায়শই আসে কাজ করতে, এমন ভান করবে যাতে কারোর সন্দেহ না হয়। তাদের কাছে আজ খবর নিতে গিয়েছিলাম সন্ধ্যায়, কারণ বিকেল অবধি তো আমরা সাইটেই থাকি। কৃষ্ণমেননকেও ব্যাপারটা জানানো হয়নি এখনো, কারণ জানানোর মতো কিছুই হাতে পাইনি।
ছেলে দুটোর কথা মতো পিটার বাবু আর এলিজা প্রথম দিন যান কালাপাহাড়িতে। আর দ্বিতীয় দিন যখন যান, দ্বিতীয় ছোকরাটা সেখানে আগে থেকেই অপেক্ষা করতে থাকে। সেখানে তারা যানই না, তার আশেপাশেও নাকি তাদের কোনো হদিশ পাওয়া যায়নি। প্রমাণস্বরূপ তারা তাদের ফোনে তোলা ভিডিও দেখিয়েছে, আর তা তোলার সময়ও তাতে ছিল। এই রে, হয়তো লোকটাকে সন্দেহ করলাম। যতই হোক, কাজটা তো ওরা কোনো খুঁত রাখেনি। তবে এটুকু করেই কাজটা শেষ হয়নি। এলাকার মেজাজটাও একটু বোঝা দরকার ছিল, তাই গ্রামের ভেতরটা পুরো ঘুরে দেখলাম। মাওবাদী দলের হয়েও দেয়াল লিখন ছিল হাতে গোনা দুটো। আশেপাশে অনেক ঘুরলাম, কিন্তু তেমন কিছু পেলাম না। একটু পরে একটা চায়ের দোকানে কিছু লোক দেখতে পেলাম, তো সেখানে গেলাম। তাদের আলোচনা তখন তুঙ্গে। সেখানে একটু সময় কাটানোর কথাও ভাবলাম, তাই অনেকগুলো বিস্কুট কিনে পাশে বসে থাকা কুকুরগুলোকে খাওয়াতে থাকলাম। আর কুকুরগুলো বেশ আনন্দে লেজ নাড়তে নাড়তে মিষ্টি ভাবে আওয়াজ করতে থাকলো। কি হাল হইছে একবার দেখছেন? আরে পাশের জেলায় ওই খনিদা তো আপনাগো লোহেরা, ওই কি যেন নাম তার? আলো বন ভদিয়া নাম ছিল জানো? ওই যাই হোক গে, মানুষগুলারে কেমনে ভিটে সারা করলো কন্ত। আমাগো এখানেও তো বাবুরা এসে কি সব খুড়াখুড়ি করতেছে, আবার নাকি উহাগো জিনিস চুরি যাচ্ছে আজকাল। তখন বুঝলাম যে খবরগুলো তখন কানে কানে। সেই আলোচনা থেকে আর বেশি কিছু আহরণযোগ্য পেলাম না। সেখান থেকেই প্রাইমারি স্কুলটার পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম ক্লাসে কোনো শিক্ষক বা শিক্ষিকা নেই। বাচ্চা যথেচ্ছভাবে মাঠ দিয়ে খেলে বেড়াচ্ছে। ঘড়িটায় চোখ বোলালাম, তখন ক্লাসেরই টাইম। স্কুলগুলোর কি সত্যি এমন করুণ দশা? ছাত্রছাত্রী যে খুব বেশি তা বলা যায় না। খুব জল তেষ্টা পেয়েছিল। চায়ের দোকান দেখেই একটু জল খেয়ে নেওয়া উচিত ছিল আমার, কারণ তারপরে যা চাক্ষুষ করলাম তা গায়ের রক্ত ঠান্ডা করে দিয়েছিল পুরো। একটু হেঁটে গিয়ে একটা বাড়ির সামনে এক মহিলাকে দেখে একটু জল চাই। কাকিমা, একটু জল দেবেন, খুব তেষ্টা পেয়েছে। আচ্ছা বাবা, একটু দাঁড়াও। মহিলাটি ঘরে জল আনতে গেছিল। একদিকে তার ছেলে হয়তো হবে একটা চালের ছোট বস্তা খুলে ড্রামে ভরছিল ঘরের ভেতরেই, কিন্তু মহিলাটি দরজা খুলে রেখে যাওয়ায় বাইরে থেকে সবই দেখা যাচ্ছিল। সে বস্তাটা উপর করে যখন ড্রামে ঢালে, তখন চালের সরু সুরসুর করে ভেতরে যাওয়ার আওয়াজের মধ্যেই ধাতুতে ধাতু ঠেকার আওয়াজ লাগে। ঠং করে একটা আওয়াজ হয়, আর আমার চোখ যদি খুব ভুল না করে থাকে তাহলে সেটা ছিল একটা বন্দুকের নল। মহিলাটি বাইরে আসেন, জলের ঘটি আমার হাতে দিয়ে বললেন, এই নাও বাবা। আমি ঢকঢক করে তাড়াহুড়ে জলটুকুন খাই। ধন্যবাদ, আমি আসি তাহলে। হ্যাঁ, আচ্ছা, সাবধানে চলাফেরা করো এখানে। ওনার ওদিক দিয়ে পাশ ফিরিয়ে যখন উল্টো দিকে হাঁটা দিয়েছি, তখন আমার চোখ কপালে উঠে যায়। আমি জোর পায়ে সেখান থেকে বেরিয়ে আমাদের গেস্ট হাউসে এসে উঠি। এখানে তো গোপনের সশস্ত্র আন্দোলনের সাথে সামিল কিছু পরিবারও। এই নিয়ে দুশ্চিন্তা একটু কমলো। শ্রীধর আজকে সকালের খাবারে স্থানীয় বন মুরগির মাংস হয়েছে বলে সে জানিয়ে গেছে। খাওয়াটা অন্তত ভালো হচ্ছে। তাহলে ঘুমোতে যাওয়ার আগে বিষয়গুলো লিখে রাখা ভালো। এই সাইয়ের সেই মেয়েটা যে সেদিন আমার দিকে তাকিয়েছিল, তারপরে গায়েব হয়ে গিয়েছিল, খোঁজ নিয়ে জানলাম ওর নাম লঘিমা। ওর ব্যাপারে জানতেই শ্রীদীপকে বলি। ওকে পুরো ব্যাপারটা শুরু থেকেই বলতে হয়,
এই যে আমি বিজ্ঞানীদের পেছনে গুপ্তচর লাগিয়েছিলাম, ওই গ্রামে একা একা ঘুরতে যাওয়া, ওখানে মাওবাদীদের থাকার প্রমাণ পাওয়া, মধুপের ব্যাপারে, লঘিমার ব্যাপারে সবটাই ওকে বললাম। তুমি এত কিছু এতক্ষণ ধরে আমার কাছ থেকে চেপেছিলে? দেখ দীপ, আমিও কিন্তু ভাবিনি যে বিষয়টা এরকম হবে। দাঁড়াও দাঁড়াও, ওই মধুপ নামক ছেলেটার রিয়াকশনটা না আমার মনে কেমন যেন সন্দেহ জাগায়। তবে আমার কিন্তু অপরাধী হওয়ার ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। রিকদা, কোনো সম্ভাবনাকেই তো উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমার মনে হয় আমরা কালপিটটাকে পেয়ে গেছি। কে? লঘিমা? তাছাড়া আবার কি? ওরকম আবার কে করে? কিন্তু প্রমাণ? তুমি এএসআই এর ভেতরের একজনকে এমনি এমনি তো আর দাগিয়ে দিতে পারো না। কিছু একটা করতে হবে। আর রিকদা, মাওবাদীদের চেনা যায় কিভাবে? যতদূর শুনেছি সেনার মতোই পোশাক পরে থাকে আর মুখ ঢেকে রাখে। বাহ, এ তো আমিও সাজতে পারবো বলে মনে হচ্ছে। সাজতে তো হবে, তুই আজকে অসুস্থ সাজবি। কি? আমি আমার ব্যাগটা হাতড়ে একটা ছোট্ট একটা পোকার মতো ওর হাতে দিতেই শ্রীদীপের চোখ দুটো ছানা বড়া হয়ে গেল। রিকদা, এটা কি সত্যি একটা? আরে হ্যাঁ রে বাপু, কিন্তু তুই চালাতে পারিস তো? পোকা উড়িয়েছি থরি, আমি তো ড্রোন উড়িয়েছি। সিমুলেটর প্র্যাকটিস করে নে একটু, যা। এখানে একটু জানিয়ে রাখি, যান্ত্রিক পোকাটাকে যত সম্ভব আসল পোকার অনুরূপ বানাতে আমি যথেষ্ট সময় দিয়েছি। এমনকি এটার ডানার আওয়াজও কৃত্রিমতা ধরা খুবই দুষ্কর এক কাজ। আর দেখতে তো একেবারে একটা বাস্তবিক পোকার মতোই, ধাতুরা উজ্জ্বলও নেই। আমি শ্রীদীপকে একটু ঠেস দিয়ে বলি, হ্যাঁ, কদিন পর পরই তো একজন বলছে তুই একটা জিনিয়াস, আর এদিকেই সামান্য কাজটা করতে পারবি না ভাই? আরে ঠিক আছে, কাজটা বলো। আজকে তুই অসুস্থ হওয়ার ভান করে এখানেই থাকবি, বুঝলি? আর আমি আজ যাব সাইটে। সেখানে গিয়ে আমাদের একটা খুদে বন্ধুটাকে ছেড়ে দিতে হবে। এর ক্যামেরা সাউন্ড ক্যাচার কিন্তু খুবই ভালো, বুঝলি? শুধু 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 ব্যাটারিটা যা একটু বেশি না, ব্যাটারিটাই সমস্যা। ফ্লাইং টাইম বলতে তুই 1 ঘন্টার মতো পাবি। বহুত। তুই আগে কখনো উড়িয়েছিস? শ্রীদীপ থতমত খেয়ে বলল, না। যদি চালাতিস তাহলে বুঝতে পারতিস। আচ্ছা শোন, আজকে সাইটে যাওয়ার পর আমি একে ছেড়ে দিয়ে একজনের সাথে কথা বলতে যাব, আর তুই এটায় আশেপাশের সবার গতিবিধি পর্যবেক্ষণ করবি। মাঝে মাঝে অবশ্য আমাদের একে অপরের সাথে কথা বলার কোনো সুযোগ থাকবে না, এটা ঠিকই। যদি চিসাকির মতো একটা যন্ত্র আজ থাকতো রে। এখানে বলে রাখা ভালো, চিসাকির মস্তিষ্কে জন্ম থেকেই একটা যন্ত্র লাগানো ছিল। যন্ত্রটার মাধ্যমে তার বাবার নির্দেশ মতো সে কাজ করত। ওই এক ধরনের টেলিপ্যাথি বলা যেতেই পারে। তার বাবার মাথাও বার্তা প্রেরক যন্ত্রটা পাওয়া গেছিল তার পোস্টমর্টেমে। সেরকম কিছু একটা থাকলে না আজ বড়ই সুবিধে হতো। স্মৃতি বলল, এত কিছু হবে? দেখাই যাক না কি হয়। খনন কার্যের সাইটে গিয়ে আমি সবার অগোচরে পোকাটাকে ছেড়ে দিই। প্রথমেই যাই মধুপের কাছে। সে তখনও তুলি দিয়ে মাটি সরিয়ে যাচ্ছে। গুড আফটারনুন স্যার। তা মধুপ, কাজ কেমন চলছে তোমাদের? আমি তখন মধুপকে একটু কথাই ভুলিয়ে রাখি। আশা করেছিলাম শ্রীদীপ যান্ত্রিক পোকাটা দিয়ে বাকিদের কথাবার্তা রেকর্ড করে ফেলেছে ততক্ষণে। ফিরে এসে জানতে পারি যে প্রথমবারই একেবারে কেঁচিয়ে ফেলেছিল কাজটা ছেলেটা। যাই হোক, তারপরে যাই আগরওয়াল বাবুর কাছে।
ফিরে এসে ফুটেজে দেখি যে তখন শ্রীধর এক ছাত্রের সাথে কাজ করছে, আর মধু তখন গজগজ করছে। আওয়াজটা রেকর্ডিং একটু যান্ত্রিকতা লাভ করেছে, কিন্তু শুনতে খুব একটা সমস্যা হচ্ছে না। ওহ, এই লোকটা আসবে আর খালি খালি ঘুরে বেড়াবে আর শুধু ফালতু কথা বলবে। মধুপেন আমাকে এই ঠেস দিয়ে কথা শুনে শ্রীদীপ তো হো হো করে হেসে ফেলে। বেশ বলেছে, এই নাকি তোমার ভালো ছেলে? তা তুমি কি কথা বলেছিলে ওর সাথে? কি আর বলবো বলতো, আমার তো কাজ ছিল তোকে শুধু সময় বানিয়ে দেওয়া। এরপরেই নাকি শ্রীদীপ তখন যান্ত্রিক পোকাটাকে ভন ভন করে উড়িয়ে নিয়ে গেছিল লঘিমার কাছে। সে কোনো কথা বলেনি, কিন্তু এদিকটায় তাকাচ্ছিল বারবার। তারপর আমি ঠিক করে যে সাইড থেকে বেরিয়ে একটু রাস্তার কাছে এসে দাঁড়াবো। মাঠ ফাঁকা দেখে কি কি করে সেটা দেখার সুযোগ শ্রীদীপকে করে দেওয়ার জন্য। তখন নাকি শ্রীদীপ ব্যাপারটা বুঝতে পারে। এ কি, দাদা বেরিয়ে গেল? তবে আমাকে কাজটা চালিয়ে যেতে হবে। সে ভনভনিয়ে এর ওর কাছে পোকাটাকে ওড়াতে থাকে। কাজের কথা তেমন পায় না, মাঝে মাঝে কটায় ক্লিপ পেলাম। একটাতে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে বসে কটা ভাঙা মাটির পাত্রের টুকরো গোছাচ্ছিল আর কথা বলছিল। তুমি রিপ্লাই দিতে গিয়েছো কিসের জন্য? তো কি করব? জিজ্ঞেস করছিল তো আমার কাজের ব্যাপারে। হ্যাঁ, শুধু তোমাদের কাজ কেমন চলছে এইটুকুনি তো বললো, তারপর তো সেই আজেবাজি কথা। প্রত্নতত্ত্ব নিয়ে কোনো জ্ঞানই নেই ওর। আর তুমিও তো বেশ ভালোই রিপ্লাই দিচ্ছিলে, উই আর ফিনিশড। আরে দাঁড়াও। ক্লিপগুলো দেখতে দেখতে তখন ওকে এক ধমক দিয়ে উঠে। আরে দূর, কি সব ফালতু জিনিস তুই তুলে বেড়াচ্ছিলি? ওদের দেখছিলাম রাগারাগি করতে, তাই তো গিয়ে দেখলাম যদি কিছু কাজের তথ্য পাওয়া যায় সেই আশায়। ওদিকে তখন আমি রাস্তার দাঁড়িয়ে শ্রীদীপকে একটা ফোন করি। কিরে, কিছু পেলি? এখনো তো কিছু পাইনি রিকদা। বলছিলাম যে ফ্লাইং টাইম একটু বাঁচিয়ে সন্ধ্যার দিকে চেষ্টা করলে হয় না? কথাটা তুই মন্দ বলিসনি। সন্ধ্যার সময় যখন সব জিনিসপত্র গোটানো হচ্ছে তখন পাওয়া যায় মোক্ষম ফুটেজটা। শ্রীদীপ তার পতঙ্গযানটা উড়িয়ে লঘিমার পাশে একটা ঝোপে নিয়ে গিয়ে বসল। সেখানে লঘিমা ফোনে কথা বলছিল এক পাশে। লঘিমার কথাই ফোনের কথার মতো শোনাচ্ছে, আর ওর ফোনের কথা বোঝবার তো উপায় নেই। ফোন থেকে আসা কথাগুলোর সময় শুধুই ঘেঁষে ঘেঁষে শব্দ আসছিল। হ্যালো, না আজকে কিছু পাওয়া যায়নি। কাটবেন না, আগেরটার পেমেন্টটা কবে পাবো? মানে 2 তারিখ হবে না আমার, 3 তারিখ? কথাটা শেষও হতে পারেনি, তখন আমাদের স্পাই বাগটাকে কোনো এক প্রাণী মুখস্থ করে ফেলেছিলাম। অবশ্যই তাৎক্ষণিক সেটাকে মুখ থেকে ফেলে দেয় সে। ক্যামেরায় দেখা গেল যে সেটা একটা গিরগিটি। ততক্ষণে লঘিমা সেখান থেকে সরে পড়েছে। কোনো ক্ষতি হয়নি, তবে তখন পোকাটা পুরো লালায় ভরে যাওয়ায় সেটা উঠতে পারেনি। পরে আমি শ্রীদীপের কাছ থেকে লোকেশনটা নিয়ে সেটা কুড়িয়ে আনি। ব্যাস, এইবার লঘিমার খেলা শেষ, প্রমাণও আমাদের হাতে। তা কি বলবি পুলিশকে? কেন, আমাদের স্পাই ভাগ দিয়ে? হ্যাঁ, স্পাই ভাগ দিয়ে। এটার সম্পর্কেও জানানো যাবে না? না, এমনি সন্দেহের ব্যাপার জানানোই যায়। ওর ফোন ট্র্যাক করলেই পাওয়া যাবে। কিন্তু যদি অন্য ফোন ব্যবহার করে ওইসব কলের জন্য, এসআই এর মেয়ে তো এইটুকু বুদ্ধি তো রাখেই, অযথা সতর্ক হয়ে যেতে পারে। তাহলে কি করার? হাতে নাতে ধরতে হবে, বুঝলি? স্পাই বাগটা দিয়ে পিছু নিয়ে তারপর নিজেরা গিয়ে ধরতে হবে। সুযোগ তো আসবেই,
আচ্ছা, ওই ফোনে 3 তারিখটা কি একটা বললো না? খুব সম্ভবত 3 তারিখ, তাই না? হ্যাঁ। ব্যাস, তাহলে তো হয়েই গেল। 3রা জুন রাত 9টা। আজকের সকল সীমা লঙ্ঘন করে গেছে তারা। বেরোনোর সময় মুখে মুখে কথা ছড়িয়ে পড়ে যে থানায় একটা বোম পড়েছে, 2 জন হাবিলদার গুরুতরভাবে আহত হয়েছে, আরো কয়েকজনের অবস্থা ভালো না। বড়বাবু তখন থানায় ছিলেন না, না হলে হয়তো তিনিও আহত হতেন। আর হ্যাঁ, আরেকটা কথা, সেখান থেকে একটা চিরকুট পাওয়া গেছে এবং তাতে স্পষ্ট লেখা, মাওবাদীরা পুলিশ নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। এইটুকু ব্যাপারটা শেষ হয়ে গেলে তো হয়েই যেত, কিন্তু হয়তো এটা শেষ নয়। আচ্ছা, আজকে সারাদিনের ব্যাপারটা শুরু থেকে বলি। আমরা গাড়ি করে সাইটটাতে যাচ্ছিলাম। আজকে সাইটটার চারপাশটা সার্ভে করে দেখা হবে, হয়তোবা জায়গাটা আরো বড়। আজকে গাড়িতে আমাদের সাথে আগরওয়াল বাবুও বসেছিলেন। তার কাছ থেকে দেবী শাকম্ভরীর মূর্তিটা সম্বন্ধে জিজ্ঞাসা করতে তিনি বলে ওঠেন, ভেরি প্রিসিয়াস মিস্টার রায়, ভেরি প্রিসিয়াস। যে দেবীর অস্তিত্ব নিয়ে আমার স্পেকুলেশন এতদিন পর সত্যি বলে প্রমাণিত হয়েছে, সেই দেবীর ছবি তো তোলাই রয়েছে আমার কাছে, কিন্তু মূর্তিটা মিস্টার রায়, মূর্তিটা। আচ্ছা, আর 5টা বৈদিক দেবদেবীর থেকে ইনি আলাদা বা বিশেষ কিভাবে মিস্টার আগরওয়াল? কারণ ইনি বৈদিক দেবী নন মিস্টার রায়, ইনি ঠিক বৈদিক দেবী নন। ইনি কি অসুরদের দেবী মিস্টার আগরওয়াল? আচ্ছা, তুমি ঠিক কাদেরকে অসুর বলে জানো? আমাকে ঠিক করে বলো তো দেখি। দেবতাদের সাথে লড়াই হতো যাদের, তাই নয় কি? আচ্ছা, তাহলে রাক্ষস কারা? অসুর আর রাক্ষস একই না? আচ্ছা, তাহলে দানব কারা, দস্যু কারা, আর দৈত্যই বা কারা? আহা, ওকে তো তুমি বিব্রত করে দিলে। মানে আমারও জানার বেশ আগ্রহ হচ্ছে, কিন্তু এই দানব অসুর এগুলো সম্বন্ধে একটু বলুন তাহলে। সবকিছু তো এত কম সময়ে বলা সম্ভব নয়, তবে শুধু অসুর সম্পর্কে বলা যেতে পারে। অসুর কথার অর্থ ক্ষেপণকারী, যেটা পরে গিয়ে অনিষ্ট ক্ষেপণকারীতে পরিণত হয়। প্রথম দিকে অনেক শ্লোকে দেবতাদেরও অসুর নামে সম্বোধন করা হয়েছিল, পরে অবশ্য দ্বিতীয় অর্থটা প্রাধান্য পেতে শুরু করে। দেবতারা আর অসুররা আলাদা হয়ে যায়। অসুরদের অস্ত্র বলতে ছিল তীর, ধনুক। তাদের ভাষা ছিল বৈদিকদের মতে অশুদ্ধ। একটা মত বলে যে সিন্ধু সভ্যতার লোকেদেরও অসুর বলে সম্বোধন করেছে বৈদিক আর্যরা। সেই সিন্ধু সভ্যতারই 2টো শিল থেকে এই দেবীর ছবি পাওয়া যায়। একটাতে তার যোনি থেকে বেরিয়ে আসছে একটা গাছ, আর একটায়। আগরওয়াল বাবুর কথা খুব মনোযোগ সহকারেই শুনছিলাম আমরা। কি তারল্যের সাথে বুঝিয়ে চলেছেন তিনি আমাদের এই সেদিনকার কথা। সাইটে গিয়ে আমার এলিমেন্ট ডিটেক্টরটার ভুরি ভুরি কাজ, আর ডিসাইপ্রাসটা সেই প্রথম দিন থেকেই ব্যাগে পড়ে রয়েছে। কোনো লিখিত উপাদান নাকি সত্যিই খুব বিরল। যাই হোক, আমি সাহায্য করতে পারছি, এটাই অনেক তৃপ্তিদায়ক আমার কাছে। মূল ঘটনাটা ঘটলো আজ রাতে। খাবার টেবিলে যেতে আমার একটু দেরি হওয়াতে দেখি শ্রীদীপের এক পাশে শ্রীধর আর এক পাশে আগরওয়াল বাবু বসে পড়েছেন। তাই বাধ্য হয়ে আমি অন্য একটা টেবিলে বসলাম। কথাটা বলার তাৎপর্য পুরো ঘটনাটা না বললে বোঝা যাবে না হয়তো, কারণ একটু পরেই খেতে খেতে আগরওয়াল বাবু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, আর তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন জানি না, আমার একটা বিষয় শুধু মনে হচ্ছে যে ওনার খাবারেই কিছু একটা মিশিয়ে দেওয়া হয়েছে। কারণ আজ যেই চেয়ারটায় আগরওয়াল বাবু বসেছিলেন ওখানে আজ আমার বসার কথা ছিল। এদিকে আজকেই নাকি এই লক্ষ্মীমার তাদের সাথে দেখা করার দিন।
কিন্তু এখনো তো কিছু হলো না। নজর রাখতে হবে। 5ই জুন, আজ সকালে পুলিশ বিভাগের কেন্দ্রে আমাদের সেদিনকার রাতের পুরো ঘটনার বিবরণ দিই। আমি চোখের সামনে যা হতে দেখি তার বিভীষিকা কাটতে একটু দেরি তো লাগবে। ঠিক আছে, শুরু থেকে সেদিনকার রাতের ঘটনাটা বলার চেষ্টা করছি। আমাদের সেই লাল জীবের টুকরোটাও একটা অদ্ভুত শক্তির প্রদর্শন করেছে। সেদিন রাতে ঠিক কটার সময় মনে নেই, শ্রীদীপ আমাকে ঘুম থেকে ঠেলে তোলে। আরে ওঠো দাদা, ওঠো। কি হয়েছে বল? আরে ওঠো। শ্রীদীপ আমাকে টেনে হেঁচড়ে তুলে ল্যাপটপের স্ক্রিনটার সামনে এনেই ছাড়লো। দেখো, আমি এতক্ষণ লঘিমার উপর নজর রেখে চলেছিলাম। চার্জ? লঘিমার হুডিতে পোকাটাকে ল্যান্ড করাই, আর শুধুই লোকেশন আর সাউন্ড ক্যাপচারটা অন করে রেখেছিলাম ততক্ষণ। ব্রিলিয়েন্ট। কথা তো 4-এর হয়েছিল, এখানে 3 কেন? আপাতত এই আছে। এত সস্তা নাকি মূর্তিটা? হ্যাঁ, আর ওই ছেলেগুলোকে তোমার বাবা টাকা দিয়েছে। এ কি, এই যে পিটার বাবু? তাহলে পিটার বাবুর সাথেই লঘিমার কানেকশন রয়েছে। দেখলাম ঝামেলা করতে করতে লঘিমা একটু একটু করেই পিটার বাবুর দিকে এগোচ্ছে, আর এক সময় শো করে তার হাতের ব্যাগটা নিয়ে এক দৌড় মারল। পিটার বাবু চিৎকার করে উঠল, এই এলিসা, ও আমাদের সাইনোডের পিসগুলো চুরি করে নিয়ে গেল। এলিসা দাঁড়িয়েছিল একটু দূরে, সেও ছুটল তার পেছন পেছন। আমাকে যেতে হবে দাদা। আরে আরে, তুই আবার কোথায় যাবি? ব্যাপারটা একদমই ভালো দিকে যাচ্ছে না। তোমার সাথে আমি হেডফোনে কানেক্ট থাকবো, তুমি আমাকে বলবে যে ওরা কোথায় যাচ্ছে। আমার হাতে অপারেটর দিয়ে শ্রীদীপ নিচে রাখা একটা বাইক নিয়ে চলে গেল। বাইক স্টার্ট দেওয়ার আওয়াজে কারোর যে ঘুম ভাঙেনি সেইটাই রক্ষে। আমি পোকাটাকে ভনভনিয়ে মেয়ে দুটোর পেছনে ঠিক চলালাম। কি জানি কতটা চার্জার বাকি আছে। এলিজা চিৎকার করে বলল, স্টপ স্টপ ইউ। লঘিমা কোনো উত্তর দেয় না। তারা কালা পাহাড়ির দিকে ছুটতে থাকে রাস্তা দিয়ে। শ্রীদীপ এদিকে বাইক চালাতে চালাতে ফোনে জিজ্ঞাসা করে, কোন দিকে যাচ্ছে ওরা? তুই সোজা চালাতে থাক। ওরা পাহাড়ের দিকে যাচ্ছে নাকি? হ্যাঁ, সোজা। স্ক্রিনে দেখলাম লঘিমা রাস্তা ছেড়ে বাঁদিকে চড়াইয়ের বনের মধ্যে উঠে গেল, আর এলিজা হোঁচট খেয়ে মুখ থুবড়ে রাস্তায় পড়ে গেল। এদিকে আমার কানের হেডফোনে বাইকের আওয়াজ থামল। স্ক্রিনেও দেখি শ্রীদীপ এলিজার কাছে পৌঁছে গেছে। আরে ওকে, বেশি লাগেনি তো? এলিজা কাতরাতে কাতরাতে বলল, আপনি এখানে? লঘিমা কোথায় গেল? দ্যাট গার্ল ওই দিকেই উঠে গেছে। ইউ ওয়েট হিয়ার, আমি ওটাকে নিয়ে আসছি। এইটা বলে শ্রীদীপ যখন উঠে দাঁড়ায়, আমি পোকাটাকে উড়িয়ে ওর কাছে নিয়ে গিয়ে ফোনে ওকে বলি, এটাকে আগে পকেটে পড়, ব্যাটারি প্রায় শেষ হতে চলল। শ্রীদীপ ওটাকে চট করে নিয়ে প্যান্টের পকেটে পুরে নিল। ফোনে আওয়াজ পেলাম, ওটাকে আর পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। নট ইয়েট, তুমি এখানে থাকো কিছুক্ষণ, আমি ওটা নিয়ে এক্ষুনি আসছি। শ্রীদীপ, আই উড নট ডাই ইন দিস। এই বলে শ্রীদীপ দৌড় লাগালো। তারপরে আমি অনেকবার হ্যালো হ্যালো করার পরেও কোনো সাড়া পাই না। ফোনে দেখি নেটওয়ার্কই নেই। দারুণ, এই সময় নেটওয়ার্কটা প্রবলেম হওয়া দরকার ছিল। আমি তৎক্ষণাৎ চেয়ার থেকে উঠে তড়তড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাই। শ্রীধরের ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারি, কৃষ্ণমেনন, কৃষ্ণমেনন, শিগগির দরজা খোলো। কৃষ্ণমেনন বাইরে বেরিয়ে এসে ঝিমিয়ে ঝিমিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, কে কে? দরজা খোলো জলদি, এমার্জেন্সি। শ্রীধর দরজা খুলে বলল, কি হয়েছে রায়? আমার সাথে চলো তাড়াতাড়ি। শ্রীধর তাড়াহুড়ো করতে করতে বলল, কি? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়াও, বেরোচ্ছি।
সে কোনো রকমে জামা প্যান্ট চাপিয়ে গাড়ির কাছে গেল। আমরা গাড়ির ভেতরে বসে ধপ করে দরজা বন্ধ করি। গাড়ি স্টার্ট দেওয়ার সময় সে বলে, আরে শ্রীদীপকে নেবে না? হ্যাঁ, ওকে নিতেই তো যাচ্ছি। কোথায়? এই যে এই ডান দিকটা নাও, ডান দিকটা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ডান দিকটা। শ্রীধর রাস্তায় তোলে গাড়িটা। কোথায় যাচ্ছি আমরা? কালা পাহাড়িতে যাবো আমরা, তাড়াতাড়ি। ও, কালো পাহাড়ি? কি কালো পাহাড়ি? কি ভগবান! হ্যাঁ, কালা পাহাড়ি। তা ব্যাপারটা কি একটু বলবে? আমি একদিকে মোবাইলে শ্রীদীপের লোকেশনের দিকে নজর রেখে চলেছিলাম, আর অন্যদিকে শ্রীধরকে পুরো কাহিনীটা ছোট করে বলছিলাম। ঠিক যেই জায়গায় থেকে ওরা জঙ্গলের মধ্যে ঢুকেছিল সেখানেই শ্রীদীপের বাইকটা দেখি গাড়ি থামাই। সেখানে এলিজার থাকার কথা ছিল, কিন্তু সে ছিল না সেখানে। মেয়েটা আবার গেল কোথায়? এই দিকটা কিন্তু মাওবাদী ঘেঁষা এলাকা। পিটার ব্রুসকে কিন্তু আমি পথে কোথাও দেখলাম না। ও আর থাকে নাকি? দেখো কোথায় চম্পট দিয়েছে। পলাবে আর কোথায়? তো আর ছাড়তে পারবে না। আচ্ছা, এবার আমাদের ওই জঙ্গলের পথেই ঢুকতে হবে। কৃষ্ণমেনন, ওই সাইড। তাহলে আর দেরি কিসের? চলো। আমরা অবশ্য দৌড় লাগাই না, মোটামুটি জোর কদমে হাঁটতে থাকি। আশেপাশে তখন শুধুই পেঁচার আওয়াজ। তা তুমি আমাদের আগে জানালে না কেন? তোমাকে জানালে হয়তো ক্ষতি হতো না কোনো। এক্স্যাক্টলি। তবে মেয়েটাও এই দিকে দৌড় লাগালো কেন? তা জানি না। আচ্ছা, ও কি এদিককার মেয়ে? আমি যতদূর জানি না। একটু এগোতেই আমরা ইংরেজি টানে শ্রীদীপ বলে হাঁক শুনতে পেলাম। নিশ্চয়ই এটা এলিজার গলা। হ্যাঁ, এলিসাই তো। ফলো দ্য ভয়েস, রায়। আমি তার কথায় সায় দিই। গলাটাকে লক্ষ্য করে আমরা কিছুক্ষণ চলার পরই আওয়াজটা আরো কাছে মনে হতে লাগলো। আমি হাঁটতে থাকলেও শ্রীধর হুট করে থেমে যায় আর আমার জামার নিচে টেনে ধরে। আরে করছোটা কি? সাইলেন্স। ডান দিকে তাকাও। দেখলাম দুজন কালো পোশাক পরা ব্যক্তি এলিজার দিকে এগোচ্ছে। শ্রীধর ফিস ফিস করে বলল, এই ওরা তো মেয়েটাকে। শ্রীধর কথাও শেষ করতে পারিনি, আর আমি তখনই আমার ডরমিটেটরটা তাদের দিকে চালিয়ে দিই। ও হ্যাঁ, বলে রাখি, এটা সহজভাবে একটা ঘুম পাড়ানোর অস্ত্র বলা চলে। একটা সূঁচে পরিমাণ মতো কেমিক্যাল লাগানো থাকে। যদিও এটা লক্ষ্যবস্তুকে মোটেই ঘুমের অবস্থায় পাঠায় না, বরং কিছুটা অজ্ঞান অবস্থায় এনে দেয়। ওই ধরো ঘন্টা 10 মতো। এরপর দুটো সূঁচ ধেয়ে গেল ওদের দিকে। একজন তো সেকেন্ডের মধ্যেই লুটিয়ে পড়ল। আরেকজনের গায়ে হয়তো লাগেনি, সে আমাদের দেখিয়ে ফেলে এবং মুখ দিয়ে অদ্ভুত এক ধরনের আওয়াজ করতে করতে পালাতে থাকে। যাক বাবা, বাঁচা গেছে তাহলে। আরে ও অন্যদের সতর্ক করে দিচ্ছে, ওকে মারো। আমি সময় নষ্ট না করে ওকে তাক করে আমার যন্ত্রটা চালাতে থাকলাম। না, নিশানা লাগলো না। আমার নিশানা এমনিও অত ভালো না। তাছাড়া এই রাতের অন্ধকারে ওই যেখানে শুধুই তাদের অবয়ব দেখা যাচ্ছিল, সেখানে আমার পক্ষে লক্ষ্যভেদ করা অসম্ভব প্রায়। আমরা এলিজার কাছে যাই। আমাদের অবয়ব তার কাছে আসতে দেখে সে একবার পালানোর প্রস্তুতি নিলেও আমার ডাকে সে আমাকে চিনতে পারে। এলিজা, 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 আই এম প্রফেসর রায়। দাঁড়াও, আমাদের পালাতে হবে শীঘ্রই। দাঁড়াও, তুমি ওখানেই দাঁড়াও। মেয়েটা অনেক ভয় পেয়েছিল। সে ছুটতে আমাদের কাছে চলে আসে। প্রফেসর শ্রীদীপ is somewhere here. I know. ওকে আমরা খুঁজে নেব, তুমি ভেবো না। তুমি আগে এখান থেকে বেরো। কৃষ্ণমেনন, তুমি ওকে গাড়িতে করে নিয়ে যাও আর পুলিশে খবর দাও, বুঝলে? আমি আসছি। I am not going anywhere. They have our cyanoid remains. পাগলামো করো না কৃষ্ণমেনন, ওকে নিয়ে যাও এখান থেকে। চলো এলিসা, চলো। শ্রীধর ওকে কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায়। আমি সেই অন্ধকারে এগোতে থাকি। ফোনটায় যে শ্রীদীপের লোকেশন দেখবো তারও উপায় কই। এখানে ফোনের নেটওয়ার্ক থাকে না। টর্মিটেটরটার প্রকোপে সেই মূর্ছিত ওই ব্যক্তিটার কাছে গেলাম। তার কাছে ছোট একটা বন্দুক ছিল, সেটাই পকেটস্থ করলাম।
এদের ডেরা এসে কি তাহলে ভুল করে ফেললাম? কিন্তু শ্রীদীপকে নিয়েই আমাকে ফিরতে হবে। তখন আমার মাথায় কিচ্ছু আসছিল না, নাম ধরে ডাকবো কি ডাকবো না সেটাও বুঝতে পারছিলাম না। তখন এটা মাথায় ছিল যে ওরা হয়তো আমাদের উপস্থিতির কথা এতক্ষণে জেনে গিয়েছে। শ্রীদীপের লাস্ট লোকেশনে যাই, সেখানে গিয়ে অনেকগুলো জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকা অবস্থায় দেখি। যন্ত্রপাতিও ছিল সেখানে, দুটো বই ছিল, আরো কিছু জিনিস ছিল। কিছুই হাত লাগাই না, আর উপায় না পেয়ে গলা ছেড়ে ওর নাম ধরে ডাকি, শ্রীদীপ, শ্রীদীপ, আমাকে শুনতে পাচ্ছিস ভাই? পাহাড় থেকে রাস্তার দিকে নামি, একটু এদিক ওদিক তাকিয়ে অপেক্ষা করি। তারপর হঠাৎ করে কি যেন আমার মাথার পেছনে কিছু একটা দিয়ে আঘাত করে। আমি মাটিতে লুটিয়ে পড়ি ও জ্ঞান হারাই। যখন চোখ খোলে তখন দেখি আমি একটা গাছের গায়ে বাঁধা। আমার পাশের গাছের গায়েই শ্রীদীপ, আর তার পাশের গাছে লঘিমা। সামনে একটু দূরেই একটা আগুন জ্বালানো হয়েছে, আর আমাদের থেকে একটু দূরে চারপাশে সশস্ত্র মাওবাদীর দল। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ওরা তোকে কিছু করেনি তো? না, তবে শাকম্ভীরির মূর্তিটা নিয়ে নিয়েছে। এরপর শ্রীদীপ কিছু মুহূর্ত আগে তার সাথে ঘটে যাওয়া লঘিমার ধস্তাধস্তির ব্যাপারে বলল। ওটা আমাকে দিয়ে দাও লঘিমা। ছাড়ুন, ছাড়ুন ব্যাগটা। ওর মধ্যে সাইনোডনের অবশেষ রয়েছে লঘিমা, ওটাকে কিছু করো না। তখন নাকি শ্রীদীপের টানে ব্যাগটা ছিনে যায়, আর মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে অনেক জিনিস। শ্রীদীপের চোখ যায় একটা প্লাস্টিকের সিল করা প্যাকেট আর একটা সাদা কাপড়ে মোড়া জিনিসের দিকে। শ্রীদীপ একটা লাফ মেরে ভাগিয়ে নেয় প্যাকেটটা। ওদিকে লঘিমাও বগল লাফা করে ফেলে কাপড়ে মোড়া জিনিসটাকে, আর তারপরে সে আবার ছুট লাগায় ফিরতি পথের দিকে। আমি শ্রীদীপকে প্রশ্ন করলাম, আর সাইনোডন? সাইনোডন কি আর পেয়েছিলি? দাঁত সেগুলোও ছিনিয়ে নিয়েছে। এই এখন আমরা কোথায় রে? জানি না। পাশের পাহাড়ে, উপত্যকা পেরিয়ে। কিন্তু তোরা ধরা পড়লি কিভাবে? শ্রীদীপ হিংস্রভাবে বলল। একে জিজ্ঞাসা করো না। লঘিমা, কি হয়েছিল? সে কোনো কথা বলে না, কিন্তু সামনে থেকে একজন মুখ ঢাকা ব্যক্তি পাশে দুজনকে নিয়ে আমাদের দিকে আসে। আপনি কে? আমার নাম ঋষিকেশ রায়। আর এই দুটো বা কে? এই ছেলেটি আমার ভাই, আর মেয়েটি এএসআই তে কাজ করে। আমি গণেশ সিং। আন্দোলন করলেও পুলিশে আমালে গুন্ডা গণেশ বলেই ডাকে, তাই তো রাতে এখানে কি? দেখো, একটু জটিল বিষয়, কিন্তু আমরা এখানে ভুলবশত এসে পড়েছি। পাশের দুজন অট্টহাস্য হেসে ওঠে। কেন জানি না, তবে গণেশ সিং এর মুখটা আমার খুব চেনা চেনা লাগছিল। লে শম্ভু বলে কি ভুল করে আমাকে হাসায় ঋষিকেশ রায়। কালো পাহাড়ি কি আপনাদের পিকনিক করার জায়গা হয়ে গেছে? মূর্তিটা কার? আমাদের তিনজনে কারোর মুখ থেকে তখন কোনো কথাই ফোটে না। জিজ্ঞাসা করা হয়েছে মূর্তিটা কার? এই খুঁড়ে পেয়েছে তোমাদের এখান থেকে। তো আগে বলতে কি হচ্ছিল? ভালো কথা। আমাদের ইকজনের ওপর নাকি তুই তোর এই মেশিন চালিয়েছিস? ও শুধুই অজ্ঞান হয়েছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু ওরা যেভাবে মেয়েটার দিকে এগোচ্ছিল সেটা দেখে আমার ভয় হচ্ছিল, তাই আমি চালিয়েছি। আর তোর এই ভাই মেয়েটার পিছনই ছিল কেন, সেটা আগে বলেন। ও খননে পাওয়া দুর্মূল্য জিনিসগুলো বিদেশি লোকের কাছে চুরি করে বিক্রি করে দেয়। ওই মূর্তিটা বিক্রি করে দিচ্ছিল, আমরা ওকে হাতে নাতে ধরি। বাহ বাবা, ও কি সত্যি কথা কইছে মনি? লঘিমা কিছুক্ষণ চুপ করে থাকে। সবাই যখন ওর দিকে তাকিয়ে, আর ও তখন মুখ নিচু করেই থাকে। গণেশ তার উত্তর পেয়ে যায়। তারপর তার বন্দুকের পেছনটা দিয়ে লঘিমার থুতনিতে এক বাড়ি মারে। মেয়েটা চিৎকার করে ওঠে। আমি আর শ্রীদীপ অবাক হয়ে যাই সেই দৃশ্য দেখে।
খুব গলা না? আমাদের মাটির জিনিস চুরি করার সময় তোর মনে ছিল না? আমি আর শ্রীদীপ একসাথেই কথা বলে উঠি। গণেশ থামো থামো, গণেশ থামো। আরে আরে থামুন থামুন বলছি। আইন ওকে শাস্তি দেবে গণেশ। গণেশ সিং তখন আমার কাছে এসে আমার কপালে কপাল ঠেকায়। তার কথাগুলো একদম আমার কাছ থেকে শুনলাম। কি শাস্তি দেবে শুনি? আমাদের গ্রামগুলোর কি অবচ্ছা করেছে একবার দেখেছেন? আমাদের গ্রামে স্কুলে শিক্ষক নেই, খাওয়ার জল 5 কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হয়। ছেড়ে দিলাম, পাশের জেলায় গতবার ঝড়ে আক্রান্ত লোকেদের জন্য অনেক টাকা এসেছিল। তাদের কাছে একটা টাকা না গিয়ে কাদের পকেটে ঢুকেছে জানেন কি আপনি প্রফেসর? আমি 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 এই বিষয়ে কথা বলবো গণেশ। তুমি ওকে এভাবে মেরো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কথা বলবো। এখানকার বিডিও সাহেবও তো কতদিন ধরে বলে যাচ্ছেন এই একই কথা। তা আপনিও বিডিও বা এসডিও জাতীয় কিছু নাকি? না, তবে আমি তোমাদের সাহায্য করবই, বিশ্বাস করে আমি সাহায্য করব। দাদা ছোটে বলল লোকটা সত্যিই ওদের দুজনকে টাকা দিয়েছিল এক বিদেশি লোকের পিছু নেওয়ার জন্য। আর বিশ্বনাথ বলল যে ইনি থানাতেও এসেছিলেন আর ওদেরকে মারতে বারণও করেছিলেন পুলিশকে। গণেশ তারপর আমার দিকে আবার তাকায়। তো আপনি মানুষটা খারাপ নন প্রফেসর, কিন্তু এই মেয়েকে আমাদের মাটি দূষিত করার জন্য আমি তো ছাড়বো না। আমি তোমার সব কথা শুনবো গণেশ, কিন্তু প্লিজ প্লিজ ওকে কিছু করো না প্লিজ। ছেড়ে দাও না দাদা, ওরকম মানুষের সাথে এমনটাই করা উচিত। কি বলছিস কি তুই দীপ? তুই থাম। আমার মাথায় তখন ভেড়ার কথাটা ছিল। সেও দুশ্চক্রের অংশ থাকলেও পরে মন পাল্টে আমাদের প্রাণ রক্ষা করেছিল। তখন ভোরের আলো একটু একটু করে উঠতে শুরু করেছিল। এমন সময় মাইকে একটা আওয়াজ সবারই কানে এলো। গণেশ সিং, ওদের যেন কোনো ক্ষতি না হয়, তুমি যা চাইবে আমি দেব। এসে গিয়েছে নাটকবাজ। দিনেশ, এই দুজনের হাত খুলে দে আর এদের জিনিসপত্র দিয়ে দে আর মেয়েটাকে উড়িয়ে দে। এরকম করবেন না, আমি আর এ কাজ কখনো করব না। মাইকে একই রকম কথা চালাতে থাকেন বড়বাবু। আমাদের হাতের বাঁধন আগে খুলে দেয় ওরা। আমাদের জিনিসগুলো একটা ব্যাগে রেখেছিল, সেই ব্যাগটা হাতে তুলে দেয় গণেশ সিং। তার মধ্যে সাইনোডনের অবশেষগুলো থাকলেও দেবী শাকম্ভরীর মূর্তি কিন্তু ছিল না। আমি গণেশের দিকে তাকাতেই সে বলে, ওইটা আমাদের দেবী প্রফেসর, ওটা আমাদের কাছেই থাকবে। আমি কোনো কথা বলি না। দেখি একটা লোক পেছন থেকে লঘিমাকে গুলি করার জন্য তাক করছে। দীপ, চোখ বন্ধ কর। কেন? করতে বলছি যখন কর। বলেই তখন আমি সেই উল্কার টুকরোটাকে হাতে দিয়ে জোর করে চেপে সেটাকে ওপরের দিকে উঁচিয়ে ধরি। মুহূর্তের মধ্যে পুরো জায়গাটা একটা তীব্র লাল আলোয় ভরে গেল। বাকিরা যারা চোখ বন্ধ করেনি তাদের চোখ জ্বালা ধরার কারণে তারা একটু ঘুমিয়ে উঠল। কয়েক সেকেন্ড পর শ্রীদীপকে বলি, চল চল চোখ খোল। হ্যাঁ, এক কাজ কর, ওকে খোল আর পালা। শ্রীদীপ গিয়ে লক্ষ্মীমার হাত দুটো খুলে দিল। তারপরে আমরা তিনজন ব্রিজটার দিকে ছুট লাগালাম। দৌড়ের সময় হাঁপ ছাড়তে ছাড়তে শ্রীদীপ বলল, এটা কি হলো দাদা? তুই সেদিনে উল্কার টুকরোটাকে সূর্যের আলোয় দেখছিলি না? ওটাকে রোদে ফেলে রেখেই তুই খেতে চলে গিয়েছিলি। ওহো, বন মুরগির কথা শুনে আমি এসে ওটাকে রোদ থেকে তাড়াহুড়ো করে রাখতে গিয়ে বেশ জোরেই চেপে ধরি। তারপরেই গুণের ব্যাপারে জানতে পারি। বুঝতে পারলাম ওপাশ থেকে আসছিল পুলিশ সহ শ্রীধর আর এলিজা।
আপনাদের কিছু হয়নি তো? ওই মেয়েটার একটু ওষুধের ব্যবস্থা করে দিন। হ্যাঁ হ্যাঁ, এদিকে এসো তুমি। কিন্তু তোমার অপরাধ ও সঙ্গীন, সে ব্যবস্থা পরে নিচ্ছি। আচ্ছা, আগরওয়াল বাবুর এখন কি অবস্থা? হ্যাঁ, উনি ঠিকঠাকই আছেন বুঝলে। যাক বাবা, সব ঠিক আছে তাহলে। এদিকে এলিজা এসে সরাসরি শ্রীদীপকে জড়িয়ে ধরে। পরে অবশ্য স্বীকার করেছিল যে এই কদিনে ওদের মধ্যে এক ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। থ্যাংক গড যে তুমি ঠিক আছো। তোমার পা ওটা নিয়ে কি? দ্যাট ইজ নাথিং কম্পেয়ার টু। ওকে ওকে, দিস টাইম আই সেভড মাই ব্রাদার। শুনেই আমি মনে মনে খিলখিল করে হেসে ফেলি। আর কত ঢপ দিবি রে তুই? হ্যাঁ, কিন্তু পিটার ব্রুস কোথায় আবার যাবে? ঘাড় ধরে ভেতরে পূর্ব বেটাকে। খুব খুব ক্লান্ত লাগছে বুঝলে। বসো বসো নিচে। এই নাও একটু জল খেয়ে নাও। আমি ঢক ঢক করে গলা একটু ভিজিয়ে নি। গলা পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছিল। সেই মাওবাদীরা আবার বনের মধ্যে হারিয়ে যায়। আমি তখন ব্রিজের ওপারেরটায় দাঁড়িয়ে পাহাড়টার দিকে চেয়ে থাকি কিছুক্ষণ। ভাবলাম তারা আমাদের হত্যা করলো না, কোনো জিনিসও লুট করলো না। দেবী মূর্তির ওপর অবশ্য ওদের অধিকারটাই প্রাথমিক। তবে পিটার ব্রুসকে ধরা পড়েনি। তিনি সত্যি সাইনাডনের খোঁজেই এসেছিলেন। সাথে লঘিমার মূর্তিটা ছিল তো একটা উপরি পাওনা। লঘিমার সাথে তার যোগাযোগ কিভাবে হয় সেটা আমরা এখনো জানতে পারিনি। তবে এলিজা মূর্তির ব্যাপারটা জানতো না। ওকে তো পিটারবাবু বুঝিয়েছিলেন যে লঘিমার কাছ থেকে সাইনাডনের কিছু অবশেষ কিনছিলেন তিনি। তাই এলিজা সাইনাডন বলেই লঘিমার পিছু নিয়েছিল। এরপর আগরওয়াল বাবুও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। না, তার খাবারে কিছু ছিল না। ওনার অ্যাকচুয়ালি বদহজম হয়েছে। লোকটা পড়াশোনার দিকে সময় দিতে দিতে নিজের স্বাস্থ্যের একদমই খেয়াল রাখেন না। মাওবাদীদের ক্ষোভের কারণটা আমি সরকার পক্ষকে জানাই। তারা ব্যাপারটা এবার সত্যিই খতিয়ে দেখবেন বলেছেন, কারণ বিষয়টা এখন আর হেডলাইন হয়ে দাঁড়িয়েছে। এই যুগে আর সে যুগে অত্যাচারটা যে কারা করছে, দেবী পক্ষ নাকি অসুর পক্ষ, তা সত্যি একটু ভেবে দেখার বিষয় হয়তো। আপনারা এতক্ষণ শুনছিলেন অসুর গড়ে ঋষিকেশ গল্পটি। আগামী সপ্তাহে আমরা ফিরছি আরও একটি রহস্যে ঘেরা এমনই গল্প নিয়ে। গল্পটি পরিচালনায় ছিলেন পুষ্পেন্দু ঘরামি। গল্পে ঋষিকেশ ও শ্রীদীপের চরিত্রে ছিলেন কৃষ্ণেন্দু ও পুষ্পেন্দু। কৃষ্ণ মেনন তথা শ্রীধর এবং গণেশের চরিত্রে সৌরভ, ব্রুসের চরিত্রে সৌগত, এলিসা খেয়ালি, মধুপের চরিত্রে রুদ্রাক্ষ, বড়বাবুর চরিত্রে সন্তু, মেয়েটার চরিত্রে সান্ত্বনা, ছেলেটা এবং আগরওয়ালের চরিত্রে পল্লব, লঘিমা মোনালিসা, শম্ভুর চরিত্রে বিক্রম। গল্পের এডিটিং ও মিউজিক এফেক্টে কৃষ্ণ প্রসাদ বেরা এবং অরিন্দম চক্রবর্তী। গল্পের পোস্টার ডিজাইনিংয়ে সৈকত রায়। আগামী সপ্তাহে ঠিক এই সময় আমরা আবার আসবো আরো একটি রহস্যে ঘেরা গল্প নিয়ে। আর এর পর থেকে কোথাও কাক দেখলে ভাববেন আমরা আপনার উপর নজর রাখছি। সবাইকে কাক রাত্রি।